আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্টরা সামনে যারা ইয়ার ফাইনাল পরীক্ষা দিবা, ইয়ার ফাইনাল পরীক্ষার জন্য একটা মাস্টার প্ল্যান অথবা একটা আল্টিমেট প্রিপারেশন দরকার। এই আল্টিমেট প্রিপারেশনের জন্য আমাদের জাস্ট কয়েকটা সিম্পল রুল ফলো করতে হবে। সেটার মধ্যে সবার ১ম এ আসবে তোমার যে ইয়ার ফাইনাল পরীক্ষা হচ্ছে এই পরীক্ষার জন্য তুমি দেখো, যখন শুরুতে তুমি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হইছো, তখন কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো তোমার কাছে অনেক কঠিন লাগছে। আস্তে, আস্তে ডে বাই ডে যখন তুমি সামনে আগাও বা সামনে পড়ো, পুরা বইটা যখন শেষ হয় অথবা অর্ধেক বই যখন শেষ হয়, তখন তুমি বুঝতে পারো এখন গেমটা কি। কিন্তু সমস্যাটা হচ্ছে এইচএসসি 27 এর স্টুডেন্ট অনেকে আছে এখানে এইচএসসির গেম অর্থাৎ এইচএসসি ক্র্যাক করার বা এইচএসসি পরীক্ষায় কি টাইপের সৃজনশীল আসে, ওই সৃজনশীলগুলো প্রশ্ন পারার জন্য যে মেন্টাল একটা আপগ্রেড, ওইটা অনেকের হয় নাই। যেমনটা তোমাদের এসএসসি তে হয়েছে। এসএসসি পরীক্ষা যখন দিয়ে আসছো তখন কিন্তু তুমি বুঝতে পারছো কি টাইপের প্রশ্ন আসে বা কিরকম করে পড়তে হয়। ওভারঅল কিন্তু বুঝতে পারছি। বাট এসএসসি থেকে যখন এইচএসসি তে উঠছি, তখনই আমি খাইয়া গেছি একটা ধরা, যে ধরার মধ্যে আমরা ভাবছি এসএসসি তে যেমনে পড়ে আসছি, ওইভাবে যদি এইচএসসি তে পড়ি, তাহলে আমি এসএসসির মতো একটা এ প্লাস পাইতে পারবো। কিন্তু দেখা গেছে যে তুমি কলেজের যে সিটি পরীক্ষাগুলো অথবা কলেজের যে টার্ম পরীক্ষা, যেকোনো পরীক্ষা হোক না কেন, ওখানে ভালো একটা রেজাল্ট করতে পারো নাই। এবং কিছুদিন পরে তোমার ইয়ার ফাইনাল পরীক্ষা। ইয়ার ফাইনালেও দেখা যাবে আল্টিমেটলি ভালো একটা রেজাল্ট করতে পারতেছো না। কারণ তুমি ওই গেমটা বুঝতে পারতেছো না। এখন আসো ভাই, ওভারঅল আমি গেমের কথাটা বলি, এখানে কিভাবে কি করতে হবে। তোমার সবার ১ম এ বেশ কয়েকটা পয়েন্টে ফোকাস করতে হবে যে আমার এই বোর্ড পরীক্ষা অথবা এই কলেজের পরীক্ষার গেমটা বোঝার জন্য সবার ১ম এ আমি এই ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো নিয়ে কথা বলি। ফিজিক্স এর জন্য আমরা অনেকে ভাবি যে আমরা 9-10 এ কয়েকটা টাইপের ম্যাথ করে গেছি। এখান থেকে মোটামুটি ওই লেভেলের পড়াশোনা করে গেলে হয়ে যাবে, এরকম না। ফিজিক্স এর ক্ষেত্রে আমাদের একটা কনসেপ্ট বিল্ড আপ করতে হবে। ধরো তুমি যদি বোর্ড পরীক্ষাতেই থাকতা অর্থাৎ ২৬ এর স্টুডেন্ট থাকতা, তাহলে এই কনসেপ্ট বিল্ড আপ এর কথাবার্তা আমি বলতাম না। কিন্তু তুমি ২৭ ব্যাচের স্টুডেন্ট অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তোমার এখানে একটা কনসেপ্ট বিল্ড আপ এর টাইম হচ্ছে এখন। তুমি যদি এখন ঠিকমতো কনসেপ্টটা বিল্ড আপ না করতে পারো, কনসেপ্ট বিল্ড আপ এর সাথে, সাথে সকল সূত্রগুলো যদি একত্রে না মনে রাখতে পারো, সূত্র, টেকনিক, কি টাইপের ম্যাথ আসছে, এগুলো যদি আল্টিমেটলি না মনে থাকে, তুমি কিছুদিন পরে যখন তোমার বোর্ড পরীক্ষা হবে, তখন দেখা যাবে যে আরো কিছু পারতেছো না। তোমার এই গেমটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে স্পেশালি ১ম এ এইটা। আমরা ১ম এ কনসেপ্ট নেওয়ার অনেকগুলা ফ্রি ক্লাস আছে অনলাইনে। তাছাড়া তোমার পেইড ক্লাস আছে। তাছাড়া তুমি কোচিং এ যেখানে পড়ো, প্রাইভেট টিউশন যেখানে পড়ো, তোমাকে যে বাসায় এসে যে টিচার পড়ায়, তার কাছ থেকে তুমি কনসেপ্ট গুলা নাও। দেখো সবাই এখানে পড়াচ্ছে। সমস্যাটা হইতেছে তুমি পড়তেছো না। এটা হচ্ছে মেইন আল্টিমেট মানে প্রবলেমটা এখানেই। ধরো তোমার ফিজিক্স টিচার যে তোমাকে বাসায় এসে পড়ায়, ওই ফিজিক্স টিচার তোমাকে এসে একটা চ্যাপ্টার দেখাই দিল। চ্যাপ্টার দেখানোর পরে ওই কনসেপ্ট গুলো তোমাকে বলল। কিন্তু তুমি কি করলা? তুমি ওই পড়া মানে উনি থাকা পর্যন্তই দেখলা, বুঝতে পারলা। পরের দিন আবার তোমার রেগুলার লাইফে চলে গেলা। রেগুলার লাইফ বলতে তোমার কলেজে যাওয়া অথবা এটা সেটা করা, Facebook চালানো, Instagram চালানো, হ্যান-ত্যান আজে-বাজে অনেক কিছু করলা। তাহলে ভাইয়া যেগুলা পড়াই দিল অথবা যে টিচার তোমারে পড়াইলো, ওই টিচারের পড়াটা কোথায় গেল তোমার? পড়াটা তো তোমার কাজে লাগলো না। আল্টিমেটলি এখান থেকে শুরু হয় ঘাটতি। এখানে গেল ফিজিক্সের হিসাব। তারপরে কেমিস্ট্রির জন্য এভাবে একটা ঘাটতি তৈরি হয়। এই ঘাটতি মানে হইতে ইয়ার ফাইনালে যে একটা বড় রকমের একটা ধস নেমে আসে তোমার মানে প্রিপারেশন এর অথবা তোমার পড়াশোনাতে অথবা এজ এ স্টুডেন্ট হিসেবে তোমার কোয়ালিটিতে। ওই ধসটা তুমি টের পাও তোমার ইয়ার ফাইনাল পরীক্ষার আগে। পরে ইয়ার ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পরে। এখন তাহলে পরীক্ষার আগে ভাই কি করলে আমার এই ধস থেকে আমি বাঁচতে পারবো আল্টিমেটলি? বাঁচার জন্য এই যে যেটা সিম্পল কথা, তোমার জাস্ট একটা স্বাভাবিক স্টুডেন্ট হইতে হবে। একটা স্বাভাবিক স্টুডেন্টের কাজ কি? স্বাভাবিক স্টুডেন্টের কাজ হইতেছে বই নিয়ে পড়া। স্বাভাবিক স্টুডেন্টের কাজ হচ্ছে টিচার যেটা পড়াবে ওটা তুমি ঠিকমতো ঠিক টাইমে পড়ে রাখা। স্বাভাবিক স্টুডেন্টের কাজ হবে কি টাইপের প্রশ্ন আমার বোর্ড পরীক্ষা এবং কলেজের পরীক্ষাতে আসবে, ওগুলা নিয়ে এনালাইসিস করা। তুমি যদি এই বেসিক হিসাবগুলো তুমি যদি ফলো করতে পারো, তাহলে তোমার পড়াতে দেখবা যে একটু আপগ্রেড আসতেছে। এটা গেল মানে আমাদের বেস লেভেলের কথা। তারপরে আসি, ধরো যারা এইচএসসি 26 এর স্টুডেন্টরা আছে, এখন আমার ইয়ার ফাইনালে একটা ভালো করার জন্য আমার একটা এই গ্রাফ দিয়ে আমার একটু বোঝার চেষ্টা করি। ধরো এটা হচ্ছে আমার একটা মানে মেইন গ্রাফ। পড়ার লেভেল আমার এই পর্যন্ত করলে আমার ভালো একটা রেজাল্ট আসবে। মানে ইয়ার ফাইনালে একটা মোটামুটি ভাবে এ পাবো অথবা এ প্লাস পাবো, বা এ প্লাস এর থেকে এ পাইলেও হয়। ইয়ার ফাইনাল পরীক্ষা তো কঠিনই হয়। তো আমি এই যে এই গ্রাফ পর্যন্ত আসবো। অনেক স্টুডেন্ট কি থাকে গ্রাফটা অতিক্রম করে সামনে পর্যন্তও যাইতে পারে। বাট এখানে মেজরিটি বাংলাদেশের 95% স্টুডেন্টের সমস্যাটা কি? এই গ্রাফ তো অতিক্রম করেই না, বরং তো নিচেই থেকে যায়। সবসময় নিচেই থেকে যায়। আর নিচে থাকলে কি হয়, আল্টিমেটলি যখন এইচএসসি টাইমটা চলে আসে, এইচএসসি টাইমে যায় ও নিচে পর্যন্তই থাকে। এবং এইচএস এর পরে সে বান্দাটা ঝরে যায় অথবা অ্যাডমিশন টেস্টে কোথাও চান্স হয় না। তো আমার এখন কোয়েশ্চেন হচ্ছে ভাই, এখানে আমার যাওয়ার উপায় কি?
এখানে যাওয়ার বেসিক উপায় তো তোমার বললাম, একজন আদর্শ স্টুডেন্টের মতো পড়া। আরেকটা কথা যেটা বললাম যে তোমার যদি টিচার না থাকে, যে একজন টিচার তোমাকে পার্সোনালি এসে ফিজিক্স পড়ায়, কেমিস্ট্রি পড়ায়, বায়োলজি পড়ায়, ওই টিচার যেভাবে নিজে পড়ে একটা সরকারি জায়গায় চান্স পেয়েছে অথবা ভালো একটা জায়গায় চান্স পেয়েছে, ধর আমরা ম্যাথ পারফরমেন্স থেকে মেডিকেল অ্যাডমিশনের জন্য টিচার দিই, বা এইচএসসি ইন্টারমিডিয়েট বায়োলজি কেমিস্ট্রির জন্য টিচার দিই। তো এই আমাদের যারা টিচাররা আছে তারা ঢাকার ৪ টা সরকারি মেডিকেলে পড়তেছে। তো তারা অবশ্যই চান্স পেয়ে আসছে। তারপর তারা অনেকদিন যাবৎ পড়াচ্ছে কন্টিনিউয়াসলি। যেমন আমি ধরো আমাদের ইউটিউব চ্যানেলে ১০০০ টা ক্লাস আছে আমার নিজেরই, এবং আমি অনেক স্টুডেন্ট পড়াইছি আজ পর্যন্ত। তাছাড়া আমাদের যারা টিচার তারা তো অবশ্যই এইচএসসিতে একটা ভালো মার্ক ক্যারি করে আসছে, বা এইচএসসিতে ভালো মতো পরীক্ষা দিয়ে আসছে। তারা তো বুঝে তোমার রোড ম্যাপটা কিরকম হয়। তার জন্য আমরা ম্যাথ পারফরম্যান্স থেকে বেস্ট টিচার দিতে পারি। নিচের ডেসক্রিপশনে বিস্তারিত আছে, ওইখান থেকে দেখতে পারো। এখন টিচার যেটা পড়াবে ওই অনুযায়ী, ওই টেকনিক অনুযায়ী আমি সামনে আগাবো। এখন টিচারের কথাটা যদি তুমি ইমপ্লিমেন্ট করতে পারো তাহলেই হবে। এখন কথা হচ্ছে ভাই যদি না পারি, তার জন্যই তো তোমার ওই টিচারটা আছে, অথবা তার জন্যই তো তোমার অনলাইনের ওই ভাইটা আছে। ধরো আমার নিচে কমেন্টে জিজ্ঞেস যদি করো তোমার পার্সোনাল কোনো প্রবলেম, আমি তোমাকে রিপ্লাই দিলাম, কিন্তু তুমি ওটা যদি শুনে এপ্লাই করো তাহলে তুমি একটু আপগ্রেডের দিকে যাবা, তাই না? বা অনলাইনে তো আমরা অনেক কথাই বলি, ওই অনুযায়ী তুমি ইমপ্লিমেন্ট করতে থাকলে এইভাবে আপগ্রেডের দিকে যাবা এবং আলটিমেটলি একটা ভালো রেজাল্টের দিকে যাবা। তো আরেকটা গ্রাফ আঁকি, এটা হচ্ছে আমার অ্যাডমিশন টেস্টের গ্রাফ। তো এখানে ভালোর দিকে যাইতে অ্যাডমিশন টেস্টটাও ক্রস করে ফেলতে পারবা। ওই পরিমাণ নলেজ লাগবে, ওই পরিমাণ আমার স্ট্র্যাটেজি লাগবে। তারপরের দিকে আসি, এখন ভাই বুঝতে পারছি কি করতে হবে। ভালো স্টুডেন্ট হইতে হবে, মানে ভালো মানুষ হইতে হবে, স্বাভাবিক স্টুডেন্ট হইতে হবে। এখন স্বাভাবিক স্টুডেন্ট হওয়ার পরেও আমি কেন জিনিসগুলা পারতেছি না? এটার পিছনে অন্যতম একটা প্রবলেম হচ্ছে তুমি প্র্যাকটিস করো না। তো তোমার সামনে ইয়ার ফাইনাল পরীক্ষাতে ফিজিক্সের ক্ষেত্রে অথবা কেমিস্ট্রির ক্ষেত্রে বইয়ের ম্যাথে তুমি প্র্যাকটিস করো না, অথবা পারো না, অথবা পারলেও তুমি ওইটা চর্চায় রাখো না। এটা হচ্ছে মেইন সবথেকে বড় সমস্যা। আরো যেটা সমস্যা ওইটা হচ্ছে আমার বায়োলজিতে চিত্র প্র্যাকটিস করি না, লেখার নিয়ম জানি না। লেখার নিয়মের জন্য তোমার লেখার পরিষ্কার করতে হবে, নীল কালি ইউজ করতে হবে, পয়েন্ট দিতে হবে, তারপরে ডায়াগ্রাম দিতে হবে, ওভারঅল অনেক কিছু করতে হবে এখানে। তো প্র্যাকটিসের মধ্যে এগুলো আসে। তুমি যদি এখানে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে পারো, ক্যালকুলেট টেকনিকগুলো জানো, তাহলে তোমার দেখা যাবে ইয়ার ফাইনালে একটা মোটামুটি একটা ভালো রেজাল্ট আসছে। তো এই কয়টা রুলস দেখো, বেশি কিছু বলি নাই, জাস্ট ২টা ৩টা কথাবার্তা। সামার এইটাই যে আমার কনসেপ্ট বিল্ড আপ করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির। কনসেপ্ট বিল্ড আপের সাথে সাথে বেসিক রুলসগুলো জানতে হবে। পরীক্ষার হলে লেখার স্ট্র্যাটেজি জানতে হবে। পরীক্ষার হলে কিভাবে লিখতে পারবো ওগুলো নিয়ে আলাদা একটা ভিডিও আছে, অথবা আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব না, ওগুলো একটু দেখতে পারো। ওভারঅল এই কয়টা রুলস ফলো করতে পারলে একটা ভালো একটা আউটপুট পাবা, এবং তুমি ইয়ার ফাইনালে একটা ভালো তো আউটপুট হবেই। সামনে যখন তুমি লং রানে এইচএসসি পরীক্ষা দিবা এবং তারপরে অ্যাডমিশন টেস্ট দিবা, সব জায়গাতে কাজে লাগবে এই কথাগুলো। তো ভাইয়া ইয়ার ফাইনালের পরীক্ষায় আরো কোনো যদি তোমার সমস্যা থাকলে বা কোনো পার্টিকুলার টপিকে যদি প্রবলেম থাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে, নিচে কমেন্টে জানিয়ে দিতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। অথবা তুমি যদি আরো একটা অ্যাডভান্স প্রিপারেশনের কথা বলি, এটা মনে ছিল না, এখনই বলে দিই যে আমরা এখন কথা হয়েছে ভাই পড়ছি, বুঝতে পারছি, প্র্যাকটিসও করছি, কিন্তু পরীক্ষার হলে তাও পারবো না। একটা কারণে, তুমি ডেমো এক্সাম দিয়ে যাবে না তার জন্য। তো তুমি অনেকের এখানে যারা প্রিপারেশন নেয় ইয়ার ফাইনালে, ম্যাক্সিমাম স্টুডেন্ট মেইন যে পরীক্ষাটা হবে কলেজের, ওই কলেজের পরীক্ষা দিয়ে যায় মেইন পরীক্ষার হলে যায়, মানে প্রথম পরীক্ষার হলে বসে, এরকম অবস্থা। মানে সারা বছর কোনো পরীক্ষাই দেয় নাই সে, কোনো সিটি পরীক্ষা দিয়েছে মোটামুটি দেখা দেখি করে, এদিক সেদিক করে পরীক্ষা দিয়েছে, ইয়ার ফাইনালে যায় হইতেছে মেইন পরীক্ষা দিতে বসে। তুমি যদি একটা ডেমো এক্সাম না দিয়ে যাও তাহলে দেখা যাবে আলটিমেটলি পরীক্ষার হলে যে প্রথম মানে ধরো তুমি সারা সারা বছর ব্যাট করো নাই, তোমরা হঠাৎ করে একদিন ব্যাট করতে নামাইলো ক্রিকেটে, তুমি কি ব্যাট করতে পারবা ঠিক মতো? সারা বছর তুমি প্র্যাকটিস করো নাই। তো ওরকম অবস্থা হবে, যার কারণে তুমি একটা ডেমো এক্সাম দিতে পারো। ডেমো এক্সামের জন্য আমি একটা সোর্স বলে দিই, আমাদের ম্যাথ পারফরমার্স থেকে আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিবনি। ম্যাথ পারফরম্যান্সের এইচএসসি মডেল টেস্ট চলতেছে, যেটা 26 স্টুডেন্টদের জন্য। বাট তুমি একটা অ্যাডভান্স স্টুডেন্ট হিসেবে ওই প্র্যাকটিসগুলো করতে চাচ্ছ, যেমন তুমি একটা চ্যাপ্টার পড়লা, কথার কথা নিউটনিয়ান বলবিদ্যা এবং কাজ ক্ষমতা শক্তি পড়লা, এই 2টা চ্যাপ্টারে একটা পরীক্ষা দিতে চাও। তো আমাদের ম্যাথ পারফরম্যান্স যে এইচএসসি এক্সাম ব্যাচ, ওই এক্সাম ব্যাচের মধ্যে আমাদের সবগুলো এক্সাম লিঙ্ক সাজায় দেওয়া আছে। তুমি ওইখানে ঢুকে আমাদের নিচে ডেসক্রিপশন অনুযায়ী ফ্রিতে, এটা টোটালি ফ্রিতে ঢুকে ওই পরীক্ষাটা দিতে পারো। তুমি নিজেকে ইভ্যালুয়েট করতে পারো কি টাইপের আমি এমসিকিউ পারি, কতটুকু পারি। এখানে অনেকে প্রবলেম থাকে স্টুডেন্টদের মধ্যে, এমসিকিউ প্রিপারেশন নেয় না, সিকিউ তো পারেই না। এমসিকিউর প্রিপারেশনের জন্য তোমার বইয়ের মধ্যে কিন্তু এমসিকিউ গুলো আছে, অর্থাৎ হাজারি স্যারের বইতে, তপন স্যারের বইতে এমসিকিউ অনেক আছে। ওগুলো তুমি প্র্যাকটিস কেন করো না বলো তো? নিচে আজকে জানাই যাও কমেন্টে যে তুমি তপন স্যারের বইয়ের এমসিকিউ এতদিন যাবত তোমার কাছে যে এই 8 মাস বা 9 মাস যাবত বইটা আছে, একটা চ্যাপ্টারের এমসিকিউ তুমি পূরণ করো নাই, কেন করো নাই এটা আমরা জানাই যাবো খালি।
আর তোমরা অবশ্যই এটা কিন্তু জানো যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে বইয়ের এমসিকিউ থেকে অনেক প্রশ্ন কমন আসে ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে। তো তুমি কেন করতেছো না এটা আমি নিজে জানি না। এটা তোমার করতে হবে। আর প্র্যাকটিস করা হয়ে গেলে মেইন বইয়ের এমসিকিউ এবং কি টাইপের সৃজনশীল প্রশ্ন আসে, সৃজনশীল প্রশ্নগুলো তুমি টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করতে পারো। টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করে তুমি আমাদের যে এক্সাম ব্যাচ আছে, এক্সাম ব্যাচের মধ্যে ফ্রিতে এনরোল করেই তুমি পরীক্ষাগুলো দিতে পারো। তাহলে মোটামুটি একটা ভালো প্রিপারেশন হবে। আর ওভারঅল তোমার যদি পার্সোনাল টিচার লাগে মেডিকেল অ্যাডমিশন এবং এইচএসসির জন্য, এইচএসসি বায়োলজি কেমিস্ট্রির জন্য আমরা ঢাকার মধ্যে বেস্ট হোম টিউটর দিতে পারবো। আর এই তো এটাই। আর যদি কোনো প্রবলেম থাকে নিচে কমেন্টে তো জানাতে বলছি। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।